পরবর্তী বক্তা বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24। আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, সময়টা ছিল 1980। জাতিসংঘের অধিবেশন চলছিল। তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্রনায়ক ভাষণ দিতে উঠছিলেন। সেখানে উপস্থিত নামিদামি বিশ্বের নামিদামি নেতারা কেউ যেন তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্টের ভাষণের দিকে মনোযোগই দিতে চাচ্ছেন না, পাত্তা দিচ্ছিলেন না। নিজস্ব আলাপচারিতায় তারা ব্যস্ত ছিলেন। কিন্তু কিছু সময় পরে তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্ট যখন নিজের দৃঢ় ব্যক্তিত্ব, সুদীপ্ত উচ্চারণ, যৌক্তিক উপস্থাপনায় নিজেকে প্রমাণ করছিলেন, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তার দিকে চেয়ার ঘুরে তাকিয়েছিলেন। তিনি ছিলেন মাননীয় স্পিকার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের কি নতুন করে চিনতে শিখেছে বিশ্ব সেদিন থেকে। মাননীয় স্পিকার, তারই সুযোগ্য সন্তান আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান ৪৫ বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, জনগণের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু তার কিছু পূর্বে এমন একটি শাসক বাংলাদেশের উপর দানবীয় রাষ্ট্র শাসন ক্ষমতা কায়েম করেছিল, একজন নারী, রাক্ষসী নারী। তার অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, গুম, খুনে পুরো চাপা পড়েছিল বাংলাদেশের মানুষের আত্মা তার দুঃশাসনের নিচে। সেখান থেকে তার স্বরূপে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ গ্রহণ করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, তিনি যখন একজন তৃণমূল নারীর কথা ভাবছেন, যেন তিনি তার কথা জানছেন, বুঝছেন, তার জন্য ফ্যামিলি কার্ড করছেন, একজন কৃষকের স্বপ্নের কথা, দুর্দেশের কথা যেন তিনি চিন্তা করতে পারছেন, তার জন্য তিনি কৃষক কার্ড দিচ্ছেন। একজন চা শ্রমিকের জীবনধারার জন্য তিনি চিন্তা করছেন, তার জন্য ঘর বাড়ি করার জন্য তিনি টাকা দিচ্ছেন। মাননীয় স্পিকার, একসময় আমাদের তরুণ প্রজন্ম বলতেন আই হেট পলিটিক্স, কিন্তু আমাদের এই রাষ্ট্রনায়ক যে পলিটিক্স শুরু করেছেন, তিনি যে চিন্তা ভাবনা করছেন, যে সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের গ্রামগঞ্জ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি সব কিছু নিয়ে তিনি যে চিন্তা করছেন, তরুণ প্রজন্ম তার রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেছেন। মাননীয় স্পিকার, আমাদের যেই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় বিবিএসের তথ্য মতে 15 থেকে 29 বছরের তরুণরা এদেশ থেকে পালিয়ে যেতে চায়। এটাকে বলা হয় ব্রেইন ড্রেন, মেধা পাচার। সাধারণত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ শাসকরা তাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ব্রেইন ড্রেনকে উৎসাহিত করে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সরকার এবং আমাদের অর্থমন্ত্রী এই বাজেটে ব্রেন সার্কুলেশন করেছেন, ব্রেন সার্কুলেশন রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, তারা জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য রূপকল্প পরিকল্পনা করছেন। মাননীয় স্পিকার, হেলথ ইজ ওয়েলথ। সে কারণে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মানব সম্পদ উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে জিডিপি অর্জনের সবচেয়ে কম বরাদ্দ ছিল এই বাংলাদেশে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধহীন সমাজ সংস্কারের যে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে, সেখানে বিএনপি বিরোধী শিবিরের চিন্তাবিদরাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে আমাদের অপোজিশনে যারা বসে আছেন, তারা কখনো বলার চেষ্টা করছেন এই ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন, আবার দেখা যায় তারাই বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে মানি না, মানব না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, কখনো বলছেন গরিবের মারার বাজেট, কখনো বলছেন বিনিয়োগের পরিবেশ নেই, আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটের অনিয়ম লক্ষ্য করছেন। মাননীয় স্পিকার, আমি শুনেছি আমাদের অপোজিশন পার্টির নেতাদেরকে কর্মী কিংবা সাথী হতে হলে তাদেরকে অনেকগুলো বই পুস্তক পড়তে হয়। কিন্তু মাননীয় স্পিকার, আমি দেখেছি তারা শুধু এই বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন, রাষ্ট্র কিংবা সমাজ সংস্কারের জন্য ব্যয় করছে না, তারা শুধু এই জ্ঞানকে বট বাহিনী নিয়ন্ত্রণে কাজে লাগাচ্ছেন। মাননীয় স্পিকার, আর সে কারণে অপোজিশনের একজন সংসদ সদস্যকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই, তিনি বক্তৃতা করেন যে তার বাবা 71 সালে শহীদ হয়েছেন। আমরা জানতে পারি পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন 81 সালে। মাননীয় স্পিকার,
আমি বলতে চাই তিনারা যেন পরচর্চা না করে গঠনমূলক সমালোচনা করে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনাকে অত্যন্ত গুরুত্বের সহকারে বিবেচনা করেন। মানে স্পিকার, একটু আগে একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য অনেকগুলো কথা বলে গিয়েছেন, বলেছেন এখানে লোকসংস্কৃতি, আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ এবং কর্মসংস্থান অনেক কিছু কথা বলে গিয়েছেন। তিনি এগুলো সংস্কারের কথা বলেছেন। তিনি হয়তো আমাদের অর্থমন্ত্রী যেদিন বাজেট প্রকাশ করেছিলেন সেদিন তুমি তার বক্তৃতা শুনেননি, এবং আমাদের যে বইটা আছে সেটাও তিনি পড়েননি। আমি অনুরোধ করব তিনাকে সেই বইটি পড়ার জন্য, তাহলে তিনি বুঝতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরা বর্তমানে যে